হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশ ওমান ব্লগারের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আছি মোটামুটি ভালো। গতকালকে যে শপিংগুলো আমি করেছিলাম ওখান থেকে আমি প্রায় রাতে অনেকগুলো গুছিয়ে রেখেছিলাম, কিন্তু অনেকগুলো গুছাতে পারিনি, সময় হয়ে ওঠেনি। এখন দুপুরের পরে খাওয়া দাওয়ার পরে ভাবলাম এগুলো গুছিয়ে রাখি। আর আমি আপনাদেরকে আজকে ভাপা পিঠা তৈরি করে দেখাবো। ভাপা পিঠা তো প্রায় সবাই তৈরি করতে পারে, যারা পারে না তাদের জন্য হয়তো বা একটু হলেও উপকারে আসবে। আর এখন তো শীত শেষ সময়, শীতের শেষে ভাবলাম ভাপা পিঠা তৈরি করে খাই। আর আমি হয়তো আর ব্লগ দিব না, ব্লগিং করব না, ভিডিও হয়তো আর আপলোড করব না, কারণ গতকালকে আমাকে একটা ছেলে এতটাই জঘন্য ভাষায় কমেন্ট করছে, মানে এটা দেখার পরে আমি কি বলবো কিছুই বুঝে উঠতে পারছি না। মানুষকে কিভাবে এত জঘন্য ভাষায় কমেন্ট করতে পারে, আর এই কমেন্টগুলো কে করছে, কেনই বা করছে, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। এদের ঘরে কি মা বোন নেই? এই ছেলেটা কমেন্ট করার সময় যেই করুক না কেন, এই যে কমেন্ট করার সময় সে একটাবারও চিন্তা করে না সে কি লিখছে। লেখার সময় তার একটাবারও চিন্তা হয় না যে সে কি লিখছে। তার কমেন্টটা হাজার হাজার মানুষ দেখবে। আমার ভিডিও কিন্তু সবাই দেখে, আমার বড় ভাই দেখে, আমার ছোট ভাই দেখে, আমার বড় জালরা দেখে, আমার শুধু বড় জালরা না, আমার জালের ভাই দেখে, বোন দেখে, এমনকি ভাইয়ের বউ পর্যন্ত আমার ভিডিও দেখে। তাহলে ওরা দেখলে কি মনে করবে? আমার হাজব্যান্ড আমার ভিডিও দেখে, ও আমার ভিডিও দেখে শুধু কমেন্ট দেখার জন্য, আমাকে কে কি কমেন্ট করছে সেগুলো দেখার জন্য। সে যদি এই খারাপ কমেন্টটা চোখে পড়ে তাহলে ও আমাকে কি বলবে? আমি বুঝি না মানুষকে কিভাবে এই ধরনের কথা লিখতে পারে। আসলে এদের ঘরে মনে হয় মা বোনও নেই, এরা মনে হয় ওদের মা বোনদের সাথে মনে হয় এই ধরনের আচরণ করে। যদি ওই ধরনের যদি আচরণ না করতো তাহলে এরা পাবলিক প্লেসে এসে এই ধরনের ওয়ার্ডগুলি ইউজ করতো না। ওদের ফ্যামিলিতেও কিন্তু ওরা এই ধরনের আচরণ করে, বিটা ওরা বাহিরেও কিন্তু এরকম করে। একটা মানুষ যদি ফ্যামিলির মানুষকে যদি সম্মান করতে পারে তাহলে সে বাইরের মানুষকেও কিন্তু সম্মান করতে পারবে। সে নিশ্চয়ই তার ফ্যামিলিকেও সম্মান করে না, সেই জন্য সে বাহিরে গিয়ে একটা ইউটিউবে হাজার হাজার মানুষ একটা ভিডিও চালিয়ে কিন্তু হাজার হাজার মানুষে দেখে, ওখানে এসে এই ধরনের জঘন্য ভাষা কমেন্ট করার, এই মানুষটা নিশ্চয়ই মেন্টাল না হলে এটা কখনো সম্ভব না। গতকালকে আমাকে এই কমেন্টটা সন্ধ্যার পরে করেছে। তো এরপরে আমাকে তো প্রায় সময় অনেক আপুরা আমাকে নক করে মেসেঞ্জারে, তখন আমি 2-3টা আপুকে বলেছি, ওরা যখন নক করেছেন তখন আমি বলেছি আপু হয়তো বা আমি আর ব্লগ দিব না, ভিডিও দিব না, আমার মনটা অনেক খারাপ, এরকম বাজে কমেন্ট এসেছে। আসলে এই কমেন্টগুলো আমি সহ্য করতে পারি না, আমার পক্ষে এগুলো সহ্য করা সম্ভব না। এরপরে আমি অনন্তকেও বলেছি, অনন্ত বলে কি আপু তুমি একটা কাজ করো, তুমি কমেন্টটা ডিলিট করে দাও, কারণ তোমার চ্যানেলের পরিবেশ নষ্ট করে তো আর লাভ নেই, কারণ এত ফালতু কমেন্ট রেখে তোমার চ্যানেলের পরিবেশটা তুমি নষ্ট করিও না। এরপর ও যখন বলেছে তখন আমি ওকে প্রথমে বলেছিলাম আমি ডিলিট করবো না, আমি এটা রাখবো যাতে মানুষ দেখে, তারে যাতে মানুষ কিছু একটা বলতে পারে। তখন অনন্ত আমাকে বলে কি আপু তার চাইতে তুমি এগুলো না করে তুমি ডিলিট করে দাও কমেন্টটা। এরপর আমি কমেন্টটা ডিলিট করে দিচ্ছি। তারপরে আমাকে 3 দিন ধরে একটা ভাইয়া, আমি ভাইয়াটার আইডির নামটা বলছি না, আমি জানি ভাইয়া আজকেও আমার ভিডিওটা দেখবে, আর আমি এই কথাগুলো ভাইয়ের উদ্দেশ্যেই বলছি। ওই ভাইয়াটার, আপনি আমার 3 দিন ধরে আমার ভিডিওগুলো দেখছেন আর 3 দিন ধরেই আমাকে বলছেন আমি পাগল। 3 দিনই 3টা কমেন্ট করেছেন আপনি। আমি কাজ করছি, আমি কি রান্না করছি, তারপর আমি কি শপিং করেছি সেগুলো আমি কেন দেখাচ্ছি? আপনার প্রশ্ন এটা। আমার ভালো লাগছে সেজন্য আমি দেখাচ্ছি। আপনি কেন এসে দেখছেন? আমি কি আপনাকে বলেছি আমার ভিডিও দেখেন, আমার রান্না দেখেন? আমি কি আপনাকে বলেছি? আপনার কমেন্টের রিপ্লাই কিন্তু আমি বারবার দিয়েছি, আপনি মনে হয় আমার রিপ্লাই দেখেন নাই। আপনাকে আমি রিকোয়েস্ট করেছি ভাইয়া প্লিজ আপনি আমার ভিডিও দেখবেন না, আপনি তারপরও আমার ভিডিও দেখছেন, এরপর কমেন্টও করছেন। আপনি প্রথম যেদিন কমেন্ট করেছেন সেই কমেন্ট আমি ডিলিট করে দিয়েছি, দ্বিতীয় কমেন্টও মনে হয় আমি ডিলিট করে দিয়েছি কি রেখেছি সেটা আমার মনে নেই, কিন্তু কালকে যে কমেন্টটা আপনি করেছেন গতকালকের ভিডিওর মধ্যে সেটা আমি রিপ্লাই দিয়েছি, ওটা আমি ডিলিট করিনি। আপনি রিপ্লাইটা দেখবেন প্লিজ, আমার ভিডিওটা দেখবেন না। আপনি মনে হয় আমার রিপ্লাইটা দেখছেন না, যার কারণে আমি বাধ্য হলাম আজকের ভিডিওর মধ্যে আপনার কথা বলার। আপনি আমার ভিডিও দেখবেন না। আপনি ছেলে আমার ভিডিও তা কিন্তু না, অনেক ছেলেরা আছে আমার ভিডিও দেখে, অনেক কিছু কিন্তু শিখতে পারে তারা। আমরা রান্না করি, এই যে একটা সোহেল ভাইয়া আছে,
উনি আমাকে একদিন বলেছিল, আপু যখন কাজ সেরে আসি বাসায় তখন সময় কাটে না, তখন আপনাদের ভিডিওগুলো দেখি, শুনলে অনেক ভালো লাগে, মন থেকে তো দোয়া বের হয়। আর আমি এখানে কি পাগলামি করছি আর যে আপনি আমাকে পাগল ডাকছেন? মেয়েদেরকে সম্মান করতে শিখুন, আশেপাশের মেয়েদেরকে সম্মান করতে শিখুন। আসলে আমি কি বলবো, আসলে আমার মাথা এতটাই ঘোরাচ্ছে। এরা আসলে কোত্থেকে আসে, কেনই বা আসে? আমার কথা হচ্ছে, আমার যাকে ভালো লাগবে না আমি তার দিকে তাকাবো না। সে আমার ভিডিও ভালো লাগছে না, আমি কি করছি, আমি কি রান্না করছি এগুলো দেখাচ্ছি, তার ভালো লাগ, তারপরে সে এসে এসে আমার ভিডিও দেখছে, আমাকে কমেন্ট করছে আমি পাগল, আমি ম্যাড, আজাইরা পাবলিক কতগুলা। ভাই শুনেন, শুধু আপনি ছেলে তাই না, অনেক ছেলেরা আছে আমার ভিডিও দেখে। আপনি আমার ভিডিও কমেন্টগুলো দেখলে বুঝতে পারবেন, অনেক ভাইয়ারা আছে আমার ভিডিও দেখে, শুধু আপনি আমার ভিডিও দেখছেন না। আপনাকে আমি রিকোয়েস্ট করছি, আপনি আমার ভিডিও দেখবেন না আর একটা কমেন্টও করবেন না। যাই হোক, এই কথাগুলো কিন্তু আমি অনেক কষ্ট থেকেই বলছি। জানি না, হয়তো বা আমি আর ব্লগ দিব না, যদি দিই তাও হয়তো বা চিন্তা ভাবনা করে তারপরে হয়তো বা আমি ভিডিও দিতে পারি, চিন্তা করে দেখব দিব কি দিব না। যদি আমার ভালো লাগে, মনটা ভালো হয়, দেখি যে না ঠিক আছে দিই, তাহলে হয়তো বা আমি দিব, না হলে কিন্তু আমি আর ব্লগ দিব না, এই আর কি। আর আমার কথার মধ্যে যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন, কারণ আমি কষ্ট পেয়েছি বলেই আমি কথাগুলো বলেছি। আসলে একটা ভিডিও তৈরি করা এতটাই পান্তাভাত না। আমরা কিন্তু কাজ করছি, ওটা দেখাচ্ছি ঠিক আছে, কিন্তু ওটা দেখাতেও কিন্তু কষ্ট আছে ভাই, ওটা দেখাতেও কিন্তু কষ্ট আছে। আপনি একটা তৈরি করে দেখেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন। আপনি রান্না করেন, ওটা একটু ভিডিও করে দেখেন, তারপর ভয়েস দিয়ে ইউটিউবে আপলোড করে দেখেন, তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন কত দানে কত চাল। এর আগে কখনো বুঝতে পারবেন না। যাই হোক, আমার কথার মধ্যে যদি কেউ কষ্ট পেয়ে থাকে আর বহুল ত্রুটি যদি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি কিন্তু অনেক কষ্ট থেকেই আমি কথাগুলো বলেছি আপনাদের সাথে। এখন হচ্ছে আমি ভাপা পিঠার জন্য হচ্ছে চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি। আর গতকালকের ভিডিওর মধ্যে আমাকে অনেক আপুরা বলেছে আজকের ভিডিওর মধ্যে যাতে আমি আপুদের নামগুলো বলি, প্রায় 20 থেকে 30 জন হবে আপুরা বলেছে তাদের নামগুলো বলার জন্য। কিন্তু আপু সবার উদ্দেশ্যে বলছি আজকে আমি কারো নাম বলবো না, কারণ আমার মনটা ভালো নেই সেজন্য। আর অনেকজন আপু বলেছে, যার কারণে আমি একটা ভিডিওর মধ্যে কিন্তু সবার নাম বলে শেষ করতে পারবো না। আমি যদি ব্লগ দিই, মানে আমার যদি মনটা ভালো হয়, যদি আমি ব্লগ দিই, তাহলে আমি কোনো এক সময় একদিন করে সবার নামগুলো আমি একসাথে বলে দিব। কারণ দেখা যায় কি, আমি যদি প্রতিদিন যদি সবার নামগুলো বলি তাহলে দেখা যায় কি আমি অন্যান্য আমার কাজের কথাগুলো আমি বলতে পারি না, দেখা যায় কি শুধু নামই বলেই যাই এই আর কি। তো এখন আমি সিদ্ধান্ত নিয়েছি যদি আমি ব্লগ দিই তাহলে হয়তো বা আমি সপ্তাহে একদিন করে সবার নামগুলো আমি বলে দিব। যারা প্রতিদিন আমাকে যারা বলবে আপুদের নামগুলো বলার জন্য, সেগুলো আমি লিখে রাখবো। তখন আমি কি করব, সপ্তাহে একটা দিন একটা ভিডিওর মধ্যে সবার নামগুলো আমি একসাথে বলে ফেলবো, এই আর কি। তো এখানে হচ্ছে আমি আটার মধ্যে হচ্ছে চালের গুঁড়ির মধ্যে হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে, তারপর হচ্ছে নর্মাল পানি দিয়ে, তারপরে হচ্ছে একটু হচ্ছে ঝরঝরে করে নিব, যেভাবে হচ্ছে ভাপা পিঠার জন্য তৈরি করে। আমি হচ্ছে ছোটো বলের মধ্যে হচ্ছে ভালোভাবে মাখাতে পারছিলাম না, সেজন্য একটা বড় একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি যাতে করে একটু ভালোভাবে মাখাতে পারি। তো পানিটা একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, খুব বেশি একদম আটা আটা করে ফেলতে হবে না, একটু ঝরঝরে করে নিতে হবে, চালটাকে একটু ভালোভাবে ভিজিয়ে নিতে হবে। এটা হচ্ছে রেডিমেড চালের গুঁড়ি, যার কারণে কিন্তু পানিটা একটু বেশি লাগছে। যদি ভেজা চালের গুঁড়ি হয় তাহলে কিন্তু পানিটা একটু কম লাগবে, একটু বুঝিয়ে দিতে হবে অল্প অল্প করে, এই আর কি। এই যেটা আমার হয়ে গিয়েছে, এটা হয়েছে কিনা বোঝার উপায় হচ্ছে যদি আপনি হচ্ছে চালের গুঁড়ি নিয়ে যদি হাত দিয়ে যদি চেপে দেখেন তখন দেখা যাবে কি দলা পাকানো যাচ্ছে, তার মানে বুঝতে হবে এটা হয়ে গিয়েছে। এই যে দলা পাকানো যাচ্ছে, তার মানে এটা হয়ে গিয়েছে, এভাবে কিন্তু এটা বোঝা যায়। এই যে এরকম হতে হবে।
এখন হচ্ছে আমি এটাকে একটু রেখে দিব কয়েক মিনিটের জন্য, প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। তারপরে হচ্ছে এ ফাঁকে হচ্ছে আমি করে নিব, গুড়গুলো একটু ছোট ছোট করে নিব। এখন হচ্ছে আমি গুড়টাকে হচ্ছে ছুরি দিয়ে হচ্ছে ছোট ছোট করে নিব। আপনারা চাইলে হচ্ছে ভাপা পিঠার মধ্যে হচ্ছে নারিকেলও দিতে পারেন, আমি হচ্ছে গুড় দিয়ে তৈরি করব। আর এখন একটা কথা মনে পড়েছে, সেটা বলি আপনাদেরকে। আমি যখন ব্লগ চ্যানেলটা ওপেন করেছিলাম নতুন নতুন, জাস্ট আমি 2-3টা ভিডিও দিয়েছিলাম, তখন হচ্ছে আমি একটা ব্লগের ভিডিওর মধ্যে অনেক বাজে কমেন্ট দেখতে পাই। তখন আমার অনেক খারাপ লাগে ওই কমেন্টগুলো দেখে, কিভাবে কমেন্টগুলো করছে ওনারা। তখন হচ্ছে আমি মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিই যে আমি আর ব্লগ চ্যানেল চালাবো না, এটা বন্ধই করে দিব। কারণ নতুন চ্যানেল, মাত্র 2-3টা ভিডিও বন্ধ করে দিলে সমস্যা কি। তখন হচ্ছে আমি একটা আপুকে জানাই, ওই আপুটাকে কিন্তু আপনারা সবাই চিনবেন, যে বাংলাদেশে মম ব্লগস, আপু যে বেলজিয়ামে থাকে, ওই যে তারেক দিদার নিসার আম্মু, ওনাকে আমি জানাই আপুটাকে। তখন আমি আপুকে বলি যে আপু আমি ব্লগ চ্যানেল চালাবো না, আমি বন্ধ করে দেব। কারণ দেখা যায় মানে আমি এরকম একটা ভিডিওর মধ্যে অনেক বাজে কমেন্ট দেখেছি। দেখা যাবে কি আমি যখন আমার ভিডিওগুলো যখন ভাইরাল হবে কিংবা হচ্ছে ভিউ বাড়বে, তখন কিন্তু আমার এখানেও কিন্তু এরকম বাজে কমেন্টগুলো আসবে। তখন কিন্তু আমি এগুলো সহ্য করতে পারবো না, আমার ওই ক্ষমতাটা নাই। তখন আমাকে আপু বলে যে না তুমি বন্ধ করো না, তুমি চালাও, এরকম আসবে, এরকম আসলে তুমি ডিলিট করে দিও কিংবা করিও। তখন ও আমাকে বোঝায় যে চালানোর জন্য। এরপরে কিন্তু আমি কন্টিনিউ ভিডিও দিতে থাকি, কিন্তু আমার ভিডিওর মধ্যে কিন্তু ওরকম বাজে কমেন্ট আসেনি। কিন্তু গতকালকে যে কমেন্টটা এসেছে খুবই জঘন্য, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই যে আমি হচ্ছে এখানে সবগুলো গুড়কে হচ্ছে ছুরি দিয়ে হচ্ছে ছোট ছোট করে নিয়েছি। এখন হচ্ছে আমি চালের গুঁড়িকে হচ্ছে চেলে নেব। এই যে এখানে চালনি দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু চালা যায়, এরকম চালনি দিয়ে কিন্তু খুব ইজিলিভাবে চালা যায়, একদম পারফেক্ট হয়। অল্প পরিমাণ হচ্ছে চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি। আর হচ্ছে আমার রান্নার চ্যানেল তো আল্লাহর রহমতে প্রায় 7 থেকে 8 মাস হবে আমি ওপেন করেছি। আমার রান্নার চ্যানেলে কিন্তু এখনও পর্যন্ত কোনো এরকম বাজে কমেন্ট আসেনি আল্লাহর রহমতে। কিন্তু কেন জানি না কয়েকদিন ধরে ব্লগের চ্যানেলে বাজে কমেন্ট আসছে, আমার মনটা অনেক খারাপ। কেন জানি না ওনারা কেন এরকম করছে, কেনই বা এরকম বাজে কমেন্ট করছে, আমি কিছুই বুঝতে পারছি না। কয়েকদিন ধরেই প্রথম কিন্তু কোনো বাজে কমেন্টই আসতো না। আমি কিন্তু আপনাদেরকে অনেকবারই বলেছিলাম আমার চ্যানেলে তেমন বাজে কমেন্ট আসে না, কিন্তু কয়েকদিন ধরে 2-1টা কমেন্ট আসছে এরকম, কিন্তু ওগুলো আমি সহ্য করতে পারছি না। কারণ কখনো এগুলো আসেনি, সেজন্য আমার এগুলো সহ্য করার ক্ষমতাও কিন্তু অনেক কম। আমি কিন্তু অন্যান্য চ্যানেলে যদি বাজে কমেন্ট দেখি সেটাও কিন্তু আমার অনেক খারাপ লাগে, আর আমার চ্যানেলে বাজে কমেন্ট সেটা আমি মেনেই নিতে পারছি না, এতটাই খারাপ লাগছে আমার। কি যে বলবো আসলে কিছুই বুঝে উঠতে পারছি না। এই যে চালনি দিয়ে চালার পরে চালের গুঁড়িটা এরকম হবে, যেমনটা আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন। আমি হচ্ছে এখন সবগুলো চালের গুঁড়িকে এভাবেই চেলে নিব। আমি হচ্ছে প্রায় অর্ধেকটা পরিমাণ চালের গুঁড়িকে হচ্ছে চেলে নিয়েছি, আর বাকি অর্ধেকটা হচ্ছে আমি ফ্রিজে রেখে দিব। কারণ এতগুলো তৈরি করবো না, অনেক বেশি হয়ে গিয়েছে, আমি বুঝতে পারিনি এতগুলো হয়ে যাবে। আরগুলো হচ্ছে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। আর এদিকে হচ্ছে ভাপা পিঠার যে হাঁড়িগুলো থাকে সেটা আমি বসিয়ে দিয়েছি অর্ধেকটা পরিমাণ পানি দিয়ে। তারপরে হচ্ছে এখন হচ্ছে আমি পিঠাগুলো তৈরি করে নিব। আর চালের গুঁড়ি যদি আপনারা ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু নষ্ট হবে না, ভালো থাকবে। আপনারা চাইলে চেলেও রেখে দিতে পারেন, কিন্তু আবার চাইলে না চেলেও কিন্তু রেখে দিতে পারেন, এতে কিন্তু চালের গুঁড়িটা নষ্ট হবে না, প্রায় 3 থেকে 4 দিন পর্যন্ত থাকবে। আর এখন যেহেতু শীতের শেষ সময়, এখন কিন্তু ভাপা পিঠা কিন্তু খাওয়াই যায়, কারণ কয়েকদিন পরেই তো গরম শুরু হয়ে যাবে। গরমের সময় কিন্তু ভাপা পিঠা খেলে কিন্তু অনেক বেশি গলা জ্বলে আমার কাছে মনে হয়। আর কয়েকদিন ধরে যেহেতু শীত পড়ছে, ভাবলাম ভাপা পিঠা তৈরি করি। আমি কিন্তু এই শীতের সময় কিন্তু প্রথমে একবার তৈরি করেছিলাম, আর এখন হচ্ছে দ্বিতীয়বার, আর তৈরি করা হয়নি। আর সবাই খেলে তখন কিন্তু তৈরি করতে ইচ্ছে করে, মিহির বাবা তো মোটেও খেতে চায় না, শুধু বানালে একটা মাত্র পিঠা খায় সে। আর মিহি তো খাই না বললে চলে, শুধু আমিই খাই। আর এখানে হচ্ছে আমি একটা পরিষ্কার হচ্ছে সাদা না, একটা পরিষ্কার যে কাপড় থেকে হচ্ছে কালার উঠে না ওরকম একটা কাপড়ের টুকরা নিয়ে হচ্ছে আমি ভিজিয়ে নিয়েছি।
এমন কাপড় নিতে হবে যে কাপড় থেকে হচ্ছে রং উঠবে না, কালার উঠবে না, এরকম একটা কাপড় নিতে হবে। যদি কালার উঠে বা রং উঠে কাপড় থেকে তখন কিন্তু পিঠার গায়ের মধ্যে কিন্তু লেগে যাবে, সেদিক দিয়ে কিন্তু আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। যারা সব সময় ভাপা পিঠা তৈরি করে তারা তো এগুলো সব জানবে, যারা নতুন তাদের জন্যই আমি বলছি। যখন অনেক আপুরা বলে যে আপু তোমার কাছ থেকে অনেক কিছু শিখতে পারি, তখন কিন্তু আসলে অনেক ভালো লাগে। শুধু নতুন নতুন আপুরা না, অনেক মানে যারা হচ্ছে অনেক বছর ধরে সংসার করেছে, যাদের ছেলে মেয়ে বড় হয়েছে, এরকম আপুরও কিন্তু কমেন্ট করে যে আপু তোমার কাছ থেকে আমি এটা শিখেছি, এটা শিখেছি। তখন কিন্তু আসলে অনেক ভালো লাগে, মনটা ভরে যায়। এই যে এদিকে হচ্ছে ধোঁয়া বলতে মানে গরম তাপ বের হচ্ছে, এদিক দিয়ে কিন্তু হাত দিয়ে দেখতে হবে পানিটা গরম হয়েছে কিনা, তখন কিন্তু একটা গরম একটা তাপ আসবে। এই যে এখন হচ্ছে আমি পিঠাটা দিয়ে দিচ্ছি। আমি হচ্ছে 1 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। খুব বেশি সময় লাগে না, 1 মিনিটের মধ্যে কিন্তু হয়ে যায় ভাপা পিঠা। আর পিঠার সাইজ অনুযায়ী কিন্তু সময়টা কম বেশি লাগতে পারে। আর এটা হয়েছে কিনা বোঝার উপায় হচ্ছে চামচ দিয়ে যদি এভাবে একটু বাড়ি দেয়, দেখা যায় কি পিঠাটা ভেঙে যাচ্ছে না, তার মানে বুঝতে হবে এটা হয়ে গিয়েছে। যদি ভেঙে যায় তাহলে কিন্তু আপনারা আরও একটু সময় ধরে রাখবেন, তাহলে হয়ে যাবে। এই যে এটা হচ্ছে ভাপা পিঠার ফাইনাল লুক, অনেক ভালো হয়েছে এটা দেখতে। আজকের মতো বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।